হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা ইউটিউব চ্যানেলের সকল গল্পগুলোকে শুনতে আজই সাবস্ক্রাইব করে দিন আমাদের এই ইউটিউব চ্যানেলকে। আজ আপনি শুনবেন লেখিকা মিলি ঘোষের কলমে নরেন দাদুর গল্প। এর আগে মিলি ঘোষের কলমে আরো অনেক গল্প আমাদের চ্যানেলে এসেছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং যে গল্পটাকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন সেই গল্পটির নাম হচ্ছে বাঁকুড়ার বাড়িতে একলা। তো মিলি ঘোষেরই কলমে আরেকটি গল্প আজ আপনারা শুনবেন। আপনারা সবাই কম বেশি অবগত যে ইউটিউব বেশ কিছু অজানা কারণের জন্য অনেক অডিও স্টোরি চ্যানেলকে ডিমনিটাইজ করে দিয়েছে। আহ, সুখবর হলো তার মধ্যে বেশ কিছু চ্যানেল তাদের মনিটাইজেশন আবার ফিরে পেয়েছে। আপনাদের বঙ্গকথা চ্যানেল এখনো পর্যন্ত সেরকম কোনো রকমের ঝুঁকি পোহায়নি, কিন্তু কতক্ষণ আমাদের মাথায় সেই খাড়া ঝুলছে আমরা নিজেরাও জানি না। তো আপনারা এখন আমাদের ইউটিউব ছাড়াও স্পটিফাইতেও আমাদের গল্পগুলোকে শুনতে পারবেন। তার লিঙ্ক আপনারা পাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। তো প্লিজ আপনারা একটু আমাদের স্পটিফাই চ্যানেলটিকেও ফলো করে দিন, আমাদের একটু পাশে থাকুন ওখানে। দেখি পরিস্থিতি কখন চলে যায়, এবং জুন মাস থেকে আপনাদের জন্য একটা সুখবর যে আরো নতুন নতুন গল্প আরো আসতে চলেছে। ঠিক পুরনো স্বাদের ঠিক যেরকম গল্পগুলোকে আনতাম ঠিক সেরকম ভাবে গল্পগুলো আসবে। তো বেশি সময় নষ্ট করবো না, শুরু করছি আজকের গল্প। আজ আপনারা শুনবেন লেখিকা মিলি ঘোষের কলমে নরেন দাদুর গল্প। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার রয়েছে আমি দিব্যেন্দু দাস। আজকে গল্পের সাউন্ডে আছে শুভ, পোস্টার ডিজাইনে চিত্রা। শুরু হচ্ছে আজকের গল্প। সবেমাত্র কলেজের ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হয়েছে। সারাদিন বাড়িতে বসে বসে বোর হচ্ছি। সময় যেন কিছুতেই কাটতে চাইছে না। এই সময় কদিনের জন্য একটু কোথাও ঘুরে আসতে পারতাম যদি মন্দ হতো না, কিন্তু কোথায় যাওয়া যায়? অলস দুপুরে বিছানায় শুয়ে শুয়ে এইসব ভাবতে ভাবতে হঠাৎই ফোনটা বেজে উঠল। সুদীপ ফোন করেছে। সুদীপ আমার ক্লাসমেট। বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবনের কাছে একটা প্রত্যন্ত গ্রামে। সুদীপ কলকাতার হোস্টেল থেকেই পড়াশোনা করে। ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে সুদীপ বলল, এই শোন, তোর তো গ্রাম দেখার খুব ইচ্ছে। এখন তো কলেজের চাপ নেই, কটা দিন আমাদের বাড়ি থেকে ঘুরে যা না। দুই বন্ধুতে মিলে কটা দিন দারুণ কাটবে, আর তোরও গ্রাম দেখার শখ পূরণ হয়ে যাবে। আশা করি আমাদের গ্রামটা তোর খারাপ লাগবে না। আরে এতক্ষণ ধরে তো এই কথাই ভাবছিলাম। মনটা যেন আনন্দে নেচে উঠল। সুদীপকে বললাম, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব। ঠিক আছে, তাহলে কবে আসবি আমাকে জানিয়ে দিস, আমি স্টেশন থেকে তোকে নিয়ে আসবো। আচ্ছা, তবে এখন রাখি। ঠিক করলাম আগামী পরশু, মানে ওই শুক্রবার দিন সকালে ট্রেনে সুদীপদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। শুক্রবার সকালে ট্রেন ধরে আমি ক্যানিং স্টেশনে পৌঁছালাম। সুদীপকে ফোনে আগেই বলেছিলাম, ও আমাকে স্টেশন থেকে রিসিভ করলো। এরপর আমরা নদী পথ পেরিয়ে ওদের গ্রামে এসে পৌঁছালাম। গ্রামের দৃশ্য দেখে চোখ যেন জুড়িয়ে গেল। যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ। দূরে দেখা যাচ্ছে ধান ক্ষেত। চাষিরা মাঠে কাজ করে বাড়ি ফিরছে আপন মনে। এইসব দেখতে দেখতে আমরা সুদীপদের বাড়িতে এসে পৌঁছালাম। মাটির বাড়ি, উপরে টালির চাল। আমরা গিয়ে পৌঁছাতেই কাকিমা মানে সুদীপের মা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। আমাকে দেখে উনি তো খুব খুশি। বললেন, তোমার কথা সুদীপের মুখে আমি অনেক শুনেছি। তুমি যে আমাদের বাড়িতে এসেছো, এতে আমি খুব খুশি হয়েছি। তোমরা হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে আমরা দুই বন্ধু মিলে গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম। কিন্তু আকাশের দিকে তাকিয়েই দেখি অল্প বিস্তর মেঘ জমেছে। কাকিমা আমাদের বেরোতে বারণ করলেন, কিন্তু আমরা তাড়াতাড়ি ফিরে আসবো বলে এই আশ্বাস দিলাম তাকে। কিন্তু আমাদের কপাল খারাপ। 5 মিনিটের মধ্যেই সমস্ত আকাশটা ঘন কালো মেঘে ঢেকে গেল। সেই সঙ্গে শুরু হলো তার গুরু গর্জন। অবস্থা বেগতিক দেখে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। এসে দেখি কাকিমা আমাদের জন্য পেঁয়াজি ভাজার উপক্রম করছেন। আজ সন্ধ্যাবেলা চায়ের সাথে গরম গরম পেঁয়াজি আর মুড়ি। সন্ধ্যাবেলা আমরা দুই বন্ধু মিলে চা, পেঁয়াজি আর মুড়ি নিয়ে সুদীপের দাদুর ঘরে মাদুর পেতে বসে গল্প চললাম। সুদীপের দাদু খুব ভালো মানুষ। নাম নরেন সরকার। গ্রামে সবাই এক ডাকে চেনে তাকে। একসময় এই গ্রামে তার বেশ প্রভাব ছিল, বোঝাই যায়।
এখানে আসবার পর থেকেই দাদুর সাথে অনেক গল্প হয়েছে। দাদু আমাদের দলে এসে যোগ দিলেন। জানিস, দাদু কিন্তু খুব ভালো গল্প বলতে পারে, বিশেষ করে ভূতের গল্প। আর অয়ন, তোর তো ভূতের গল্প খুব পছন্দের, তো এই ওয়েদারে একটা ভূতের গল্প হয়ে যাক, কি বলিস? তাহলে তো শোনায় সোহাগারে, এই ঝড় বৃষ্টির সন্ধ্যায় পেঁয়াজি মুড়ির সাথে ভূতের গল্প তো পুরো জমে ক্ষীর। দাদু, তাহলে এখন আমাদের একটা জম্পেশ ভূতের গল্প শোনা তো দেখি। একটা গরম পেঁয়াজিতে কামড় বসিয়ে দাদু বলতে শুরু করে। আম, শোনো দাদু ভাইয়েরা, আজ আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা শুধু গল্প নয়, একেবারে বাস্তব ঘটনা। দাদুর এই কথায় আমাদের গল্প শোনার আগ্রহ যেন দ্বিগুণ হয়ে গেল। দাদু বলতে শুরু করলো। তো সেবার আমার ফুল দিদির শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ফুল দিদির শ্বশুর মশাই ছিলেন সেই গ্রামের জমিদার। তার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। যাই হোক, সেখানে আমার খাতির যত্নের কোনো অভাব হলো না। সারাটা দিন বেশ আনন্দেই কেটে গেল। রাত্রিবেলা ফুল দিদির 7 বছরের ছোট্ট ছেলে পলু আমার সঙ্গে শোবে বলে বায়না ধরল। দোতলার একটা বেশ বড় ঘরে আমাদের দুজনের শোবার বন্দোবস্ত হলো। তো আমি পলুকে নিয়ে শুয়ে পড়লাম। আমার কাছে গল্প শুনতে শুনতে পলু কখন যে ঘুমিয়ে পড়েছে আমার সে খেয়াল নেই। আমারও চোখটা প্রায় লেগেই আসছিল। হঠাৎই মনে হলো পাশের কোনো ঘর থেকে কেমন যেন একটা শব্দ আসছে। প্রথমটায় অত কান দিলাম না, কিন্তু ধীরে ধীরে সে শব্দ বেড়েই চলল। এবার আমি বিছানা থেকে নেমে পড়লাম, দরজা খুলে বাইরে এলাম। মনে হলো শব্দটা আসছে দক্ষিণ দিক থেকে। সেই শব্দের উৎস লক্ষ্য করে আমি এগিয়ে গেলাম। দেখলাম দক্ষিণ কোণে একটা ঘর, তবে সেটা তালা বন্ধ। আর সেই বন্ধ ঘরটার ভেতর থেকেই আওয়াজটা আসছে। তখন গ্রামে বিদ্যুতের আলো প্রবেশ করেনি। পূর্ণিমার চাঁদের আলো চারিদিকটা স্পষ্টই দেখা যাচ্ছিল। আমি সেই বন্ধ ঘরটার দিকে ধীরে ধীরে এগিয়ে গেলাম। আওয়াজটা ক্রমশ বেড়েই চলেছে। দরজার সামনে গিয়ে দেখলাম দরজায় একটা পেল্লাই সাইজের তালা ঝুলছে। আমি দরজায় কান পাতলাম। মনে হলো কেউ যেন ঘরের ভেতরে গোঙাচ্ছে। ছোটবেলা থেকেই আমি একটু সাহসী, তাই ভয়ে না পেয়ে জিজ্ঞাসা করলাম, ভেতরে কে? কিন্তু ঘরের ভেতর থেকে কোনো উত্তর এলো না। দরজা ধাক্কানোর শব্দটা এবার থেমে গেল, কিন্তু গোঙানির শব্দটা এখনো শোনা যাচ্ছে। আমি আবারও জিজ্ঞেস করলাম, ঘরের ভেতরে কে আছো? কিন্তু এবারও কোনো সাড়া পেলাম না। হঠাৎ মনে হলো গোঙানির শব্দটা যেন থেমে গেল। আমি আরো কিছু সময় সেখানে দাঁড়িয়ে রইলাম, কিন্তু ভেতর থেকে আর কোনো রকম শব্দই আমার কানে এলো না। তো এবার আমি নিজের ঘরে ফেরার দিকে উদ্যত হলাম। আর যেই না পেছন ফিরেছি, আবারও দরজায় ধাক্কা পড়ল, আর আমি চমকে পেছনে ফিরলাম। সেই সঙ্গেই শুরু হলো গোঙানির আওয়াজ, আর আগের থেকে আরো জোরে। এইবার আমি বেশ ভয় পেয়ে গেলাম। দৌড়ে ঘরে চলে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। কিন্তু সে রাতে আর দু চোখের পাতা এক করতে পারলাম না। মনে হাজারো প্রশ্নের দোলাচল। সত্যিই কি কেউ আছে ওই বন্ধ দরজার ভেতরে? যদি থেকেও থাকে, তবে কে? আর কেনই বা তাকে তালা বন্ধ করে রাখা হয়েছে?
সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমে গেলাম ওই বন্ধ ঘরটার কাছে। দরজায় কান পেতে শোনার চেষ্টা করলাম ভেতর থেকে কোনো শব্দ আসে কিনা। হঠাৎ আমার কাঁধের ওপর কারো একটা হাতের স্পর্শ অনুভব করতেই চমকে তাকালাম। ফুল দিদি। দিদি আমাকে জিজ্ঞেস করলো। কি রে, কি করছিস সেখানে? আমি একটু থতমত খেয়ে গেলাম। মুখে বললাম, কই কিছু না তো। নিচে চল, খেতে দেওয়া হচ্ছে। আমি ফুল দিদির সাথে নিচে চলে এলাম। দুপুরের খাওয়া সেরে ফুল দিদির সাথে বসে গল্প করছি। মনে হলো কালকে রাতের ঘটনাটা দিদিকে একবার বলি। জিজ্ঞেস করলাম, আচ্ছা ফুল দিদি, দোতলার ওই দক্ষিণের ঘরটা তালাবন্ধ কেন? আসলে ওই ঘরে পুরনো আসবাবপত্র আছে, তাই ওই ঘরটা তালাবন্ধ করে রেখেছি। কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারলাম যে দিদি আমার কাছে কিছু লুকোচ্ছে। তবে আমি আর কিছু বললাম না। কিন্তু আমার মধ্যে একটা চাপা কৌতূহল, কি আছে ওই বন্ধ দরজার ওপারে, সেটা আমাকে জানতেই হবে। বিকেল বেলায় সকলের চোখ এড়িয়ে আবার ওই বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালাম। না, এখন আর কোনো শব্দ টব্দ নেই। এখানে একা একা দাঁড়িয়ে কি করছো দাদা ভাই? চমকে পেছনে ফিরে দেখি রামু কাকা, এই বাড়ির চাকর। বহু বছর ধরেই রামু কাকা এই বাড়িতেই আছে। আমি রামু কাকাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা রামু কাকা, এই ঘরের ভেতরে কি আছে? ও কিছু না দাদা ভাই, তুমি এখানে আর কখনো এসো না। এই চলো, এখন ওদিকে চলো। কিন্তু আমিও নাছোড়বান্দা। আজ আমাকে জানতেই হবে যে এই ঘরের ভেতরে কি আছে। আমি রামু কাকার হাত চেপে ধরলাম। এই বলো না রামু কাকা, কি আছে এখানে? কেন তালাবন্ধ থাকে এই ঘর? এই ঘরে থাকতো ভুবন দাদাবাবু, আমাদের বড় দাদাবাবুর কলেজের এক বন্ধু। ছেলেটার বাপ মা ছিল না, তাই এ বাড়িতে থেকেই সে পড়াশোনা করত। কলেজে যখন ছুটি পড়তো তখন সেও বড় দাদাবাবুর সাথে এই বাড়িতে চলে আসতো। কলেজ পাশ করেও সে এ বাড়িতেই থাকতো। জমিদার মশাই ভুবন দাদাবাবুকে কোষাধ্যক্ষর কাজে নিযুক্ত করলেন। সেও সেই কাজ দায়িত্বের সাথে পালন করত। কিন্তু হঠাৎ একদিন কোষাগারে হিসেবের গোলমাল হলো, আর সেই দায় গিয়ে পড়ল ওই ভুবন দাদাবাবুর উপর। লজ্জায় অপমানে ভুবন দাদাবাবু এই ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সেদিন ছিল পূর্ণিমা। ঘটনার পর জমিদার মশাই এই ঘরটা তালা বন্ধ করে দেন। তারপর থেকে এই ঘরে আর কেউ ঢোকে না। আমার মনে পড়ে গেল গতকালও ছিল পূর্ণিমা। হঠাৎ কি মনে করে আমি রামু কাকাকে জিজ্ঞেস করলাম, তোমার মনে আছে রামু কাকা, যেদিন তোমাদের ভুবন দাদাবাবু আত্মহত্যা করেছিলেন সেদিন তারিখটা কত ছিল? 13ই ভাদ্র। আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। আজ তো ভাদ্র মাসের 14 তারিখ। তাহলে এই পর্যন্ত বলে দাদু থামলে। ঘরের মধ্যে একটা চাপা নিস্তব্ধতা, কারোর মুখে কোনো কথা নেই। বাবু, ভাত বাড়ছি, তোরা হাত ধুয়ে বসে পড়। কাকিমার ডাকে আমাদের ঘোর কাটলো। আমরা তাড়াতাড়ি উঠে হাত ধুয়ে খেতে বসলাম। রাতে আমি আর সুদীপ একসাথেই শুলাম। অনেক রাত পর্যন্ত গল্প করার পর সুদীপ ঘুমিয়ে পড়ল। আমার কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। চোখ বন্ধ করলে বারবার মনে পড়ছিল ভুবনবাবুর কথা। না জানি কত যন্ত্রণা বুকে চেপে রেখে সেদিন শুধুমাত্র নিজের সম্মান বাঁচাতে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছিল মানুষটা। নিজের অজান্তি চোখ থেকে বালিশের উপর গড়িয়ে পড়ল দুফোঁটা জল। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম। হঠাৎ বাইরে মেঘের গর্জন শুরু হলো, সেই সঙ্গে বিদ্যুৎ চমকাতেও শুরু করলো।
সেই আলোয় ঘরের ভেতরটা মাঝে মাঝে আলোকিত হয়ে উঠছিল। আমি বিছানায় চুপ করে শুয়ে রইলাম। এইভাবে শুয়ে থাকতে থাকতে কখন যে আমার চোখ দুটো লেগে এসেছিল তা টেরই পাইনি। ঘুম ভাঙলো দরজায় ঠক ঠক শব্দে। এত রাতে দরজায় আবার কে ধাক্কা দিচ্ছে এভাবে? ধর্মর করে উঠে বসলাম বিছানায়। পাশে তাকিয়ে দেখি সুদীপ অঘরে ঘুমাচ্ছে। বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি চলছে। একবার ভাবলাম হয়তো ঝড়ের কারণেই দরজায় এভাবে শব্দ হচ্ছে, কিন্তু ভালো করে শুনে বুঝলাম যে না, এটা ঝড়ের কারণে হতেই পারে না। নিশ্চয়ই দরজার বাইরে কেউ আছে আর সেই দরজায় ধাক্কা দিচ্ছে। কিন্তু কে? আর এই দুর্যোগের রাতে এত রাতে এসে কেনই বা বাইরে বেরিয়েছে? আমার বুকের ভেতরটা কেমন যেন ভয়ে ধুকপুক করতে লাগলো। ভাবলাম সুদীপকে ডাকি, কিন্তু কি যেন একটা মনে করে ওকে আর ডাকলাম না। দরজা ধাক্কানোর শব্দটা এখন আরো বেড়ে গেছে। এবার আমি চিৎকার করে বললাম, কে কে বাইরে? কিন্তু আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। আমার হৃদস্পন্দন যেন আরো বেড়ে গেল। আমি আবার বললাম, কে কে আছো দরজার বাইরে? কিন্তু এবারেও কোনো উত্তর এলো না। তবে দরজা ধাক্কানোর শব্দটা হঠাৎ থেমে গেল। হঠাৎ আমার কানে একটা গোঙানির শব্দ এলো, আর পর মুহূর্তে আমার চোখ পড়ল পশ্চিমের জানলাটার দিকে। আমি যা দেখলাম তাতে আমার বুকের ভেতরের সব রক্ত যেন এক নিমিষে শুকিয়ে গেল। দরজার বাইরে ওটা কে? জানলার বাইরে দাঁড়িয়ে রয়েছে একটা কালো অবয়ব। অন্ধকারে তার শরীরটা ভালো করে দেখা না গেল তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। আমি ভয়ে চিৎকার করতে গেলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। হঠাৎ আমি বিছানা থেকে নেমে জানলার দিকে এগিয়ে যেতে লাগলাম। কিন্তু আমি জানলার দিকে যাচ্ছি কেন? বুঝতে পারলাম আমার শরীরের প্রতি আমার কোনো নিয়ন্ত্রণ নেই। হাজার চেষ্টা করেও আমি কিছুতেই দাঁড়াতে পারছি না। কোনো এক অদৃশ্য সুতো দিয়ে বেঁধে কেউ যেন আমাকে ওই জানলার কাছে টেনে নিয়ে যাচ্ছে। জানলার কাছে পৌঁছাতেই সেই কালো অবয়বটা আমাকে একটা ফ্যাসফ্যাসে গলায় বলল, দরজাটা খুলে দাও। এবার সেই অদৃশ্য শক্তি যেন আমাকে দরজার দিকে টেনে নিয়ে যেতে লাগলো। দরজার সামনে পৌঁছে যেই না দরজার ছিটকিনিটা খুলতে যাব, তখনই সুদীপের ডাকে যেন আমি নিজের সম্মিত ফিরে পেলাম। কি রে অয়ন, কোথায় যাচ্ছিস তুই এত রাতে? পিছু ফিরে দেখলাম সুদীপ এসে আমার পেছনে দাঁড়িয়ে আছে। ওর হাতে একটা টর্চ চলছে। নিজেকে সামনে নিয়ে বললাম, না রে, কোথাও না, এই এমনি আর কি। এমনি মানে? এত রাতে এই দুর্যোগের মধ্যে তুই দরজা খুলে বাইরে যাবি নাকি? না মানে, আরে বাবা, এত মানে মানে করছিস কেন বলতো? হ্যাঁ রে অয়ন, কি হয়েছে বলতো তোর? তোর মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? এবার আমি সুদীপকে আসল কথাটা বলেই দিলাম। সুদীপ, ওই দেখ তোর পিছনে জানলার বাইরে কে যেন একটা দাঁড়িয়ে আছে। সুদীপ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো, তারপর বলল, কই রে, কোথায় কে? জানালার বাইরে তো কেউই নেই। আমিও তাকিয়ে দেখলাম, হ্যাঁ সুদীপ তো ঠিক কথাই বলছে, জানলার বাইরে তো কেউ নেই। বললাম, একটু আগে ওখানে কিছু একটা ছিল রে সুদীপ। আমার কথায় সুদীপ হো হো করে হেসে উঠল, বলল, আরে দূর, তুইও না রাতে কোনো স্বপ্ন টপ্ন দেখেছিস নাকি বলতো? না রে সুদীপ, আমি একটু মিথ্যে কথা বলছি না, তুই বিশ্বাস কর আমার কথা। ওই জানলার বাইরে একটু আগেও একজন ছিল, একটা কালো অবয়ব, আর ওর চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। কি, আগুনের মতো চোখ চলছিল? বলেই আবার হো হো করে হেসে উঠল, বলল, সত্যি অয়ন, তোকে নিয়ে না আর পারলাম না। তোর এই ভূতের ভয়টা কিছুতেই আমরা ঝাড়াতে পারলাম না। কতবার না তোকে বলেছি ওসব ভূতের গল্পের বই পড়া, ভূতের সিনেমা দেখা বন্ধ কর, কিন্তু তুই তো আমাদের কোনো কথাই কানে নিবি না। নে নে চল শুয়ে পড়ি, ভোর হতে এখনো অনেক দেরি আছে, ততক্ষণে আরেকটু ঘুমিয়ে নেওয়া যাক। এই বলে সুদীপ একরকম আমাকে জোর করে টানতে টানতে বিছানায় নিয়ে গেল। কিন্তু শুয়েও আমার কিছুতে ঘুম আসছিল না। বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল
কিছুক্ষণ আগেই জানলার বাইরে দেখা সেই কালো অবয়বটা প্রতিচ্ছবি। কিছু সময় পরে হঠাৎ শুনতে পেলাম কেউ যেন আমার নাম ধরে ডাকছে। অয়ন, অয়ন, দরজাটা খোলো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো, কারণ এই কণ্ঠস্বর আমি একটু আগেই শুনেছি। এই তো সেই কালো অবয়বটার গলা। তার মানে আমি কিছু ভুল দেখিনি। কিন্তু সে আমাকে ডাকছে কেন, আর কেনই বা দরজা খুলতে বলছে? আমি ধীরে ধীরে জানলার দিকে তাকালাম। দেখলাম অবয়বটা এখনো সেখানে আগের মতোই দাঁড়িয়ে রয়েছে। সে বলল, এসো অয়ন, এদিকে এসো, খুলে দাও দরজাটা, খুলে দাও। তার সেই ডাক কানে যেতেই আমি আবার উঠে পড়লাম। তারপর বিছানা থেকে নেমে দরজা থেকে এগিয়ে গেলাম আর দরজাটা খুলে বাইরে এসে দাঁড়ালাম। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি বেশ বুঝতে পারছিলাম যে আমি কোনো একটা বিপদের মধ্যে পড়তে চলেছি, কিন্তু আমার দেহ মন তখন কোনোটাই আমার নিজের নিয়ন্ত্রণে নেই। এবার সেই কালো অবয়বটা আমার সামনে এসে দাঁড়ালো, বলল, চলো, চলো অয়ন, আমার সঙ্গে চলো। এই বলে সে সামনের দিকে এগোতে লাগলো। আমি আর কিছু বুঝতে পারলাম না, শুধু সেই অবয়বটার পেছন পেছন চলতে লাগলাম। এরপর আমরা যে কত দূর হেঁটেছিলাম সেটা আমার আজ আর মনে নেই। হঠাৎ কাঁধের কাছে একটা হাতের স্পর্শ অনুভব করতেই আমার ঘোরটা কাটলো। শুনতে পেলাম সুদীপের গলা। কি রে অয়ন, ওদিকে কোথায় যাচ্ছিলি তুই? আমি যে কি বলবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমাকে চুপ থাকতে দেখে সুদীপ বলল, কি হয়েছে তোর অয়ন? কেন এরকম করছিস? ওই অবয়বটা আমাকে এখানে নিয়ে এসেছে সুদীপ। উফ, তখন থেকে শুধু সেই অবয়ব আর অবয়ব। কোথায় তোর সেই অবয়ব? আমি তো তার চিহ্ন মাত্র কোথাও দেখতে পাচ্ছি না। আমি আঙুলের ইশারায় সামনের দিকে দেখালাম। সুদীপ সেদিকে তাকালো, তারপর বলল, কোথায় কোথায় তোর সেই অবয়ব? ওটা তো একটা গাছ। আমি সেদিকে তাকিয়ে দেখলাম না, সুদীপ তো ঠিকই বলছে। ওই তো সত্যি একটা গাছ। তাহলে আমি এতক্ষণ কার সাথে যাচ্ছিলাম? সত্যি কি এখানে কেউ ছিল, নাকি নাকি সবটি আমার মনের ভুল? কি রে, কি এত ভাবছিস? চল বাড়ি চল। এভাবে বৃষ্টির মধ্যে ভিজতে থাকলে তো জ্বরে পড়বি রে। কিন্তু আরে ভাই, কি এত কিন্তু কিন্তু করছিস? চল না তাড়াতাড়ি। হ্যাঁ চল। আমি আর শুধু বাড়ির পথ ধরলাম। কেমন লাগছে আপনাদের আজকের এই এপিসোডটা সেটা আমাদের ইউটিউব কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের এই গল্পটাকে আপনি যতটা শুনেছেন এখন পর্যন্ত সেটাকে 10-এর মধ্যে কত রেটিং দেবেন সেটা আমাদের ইউটিউব কমেন্টে জানাবেন। আপনি কোথা থেকে আমাদের এই গল্পগুলোকে শুনছেন সেটাও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। তো বেশি সময় নষ্ট করব না, পরবর্তী গল্পটা শুনতে থাকুন এবং গল্পের শেষে জানান যে আপনি কেমন লাগলো আজকের এই গল্পটা এবং এরকম গল্প আরো শুনতে চান। বৃষ্টির বেগ তখন অনেকটাই কমে এসেছে। আমরা যখন সুদীপদের বাড়ির কাছে এসে পৌঁছলাম তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। সুদীপ আমাকে যতই বোঝানোর চেষ্টা করুক না কেন যে সবটি আমার মনের ভুল, আসলে ওই কালো অবয়ব বলে কোনো কিছুই ছিল না। আমার মন কিন্তু ওর সেই কথায় কিছুতেই সায় দিচ্ছিল না। আমি ওই অবয়বটাকে দেখেছিলাম, এটা সত্যি। এর মধ্যে কোনো মিথ্যে থাকতেই পারে না। কিন্তু এই কথা আমি অন্যদের বিশ্বাস করাবো কিভাবে? সে তো শুধু আমাকেই দেখা দিচ্ছে, অন্য কাউকে তো আর দেখা দিচ্ছে না। সেদিনটা আমার বেশিরভাগই মন খারাপ করে ঘরে বসে কেটে গেল। সুদীপ কতবার বলল ওর সাথে একটু ঘুরে আসতে, কিন্তু আমার কিছুতেই ভালো লাগছিল না। মনটা পুরো অস্থির লাগছিল। সুদীপ ওর বাড়িতেও আমার সেই অবয়ব দেখার কথা যা জানিয়েছিল, কিন্তু সুদীপের মতো অন্যরাও বিষয়টা হেসে উড়িয়ে দিয়েছে। সেদিন রাতে আমি আর তেমন কিছুই খেলাম না, শুধু এক গ্লাস গরম দুধ আর দুটো বিস্কুট খেয়ে শুয়ে পড়লাম। হঠাৎ আমার চোখের সামনে একটা ধোঁয়ার আস্তরণ তৈরি হলো। যেদিকে তাকাই শুধু ধোঁয়া আর ধোঁয়া। হঠাৎই সেই ধোঁয়ার মধ্যে ভেসে উঠল কিছু অদ্ভুত দৃশ্য। একটা বিশাল বাড়ি, বাড়ির ভেতরে অনেক লোকজন, প্রত্যেকেই যে যার নিজের কাজে ব্যস্ত। সেই বাড়িতে দোতলার একটা ঘরে রয়েছে একজন সুদর্শন যুবক। সে ঘরের ভেতরে একটা দামি কাঠের চেয়ারে বসে কিছু একটা ভাবছে।
মনে হচ্ছে কোনো কারণে সে খুব দুশ্চিন্তাগ্রস্ত। বেশ কিছুক্ষণ ভাবার পর সে উঠে দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে এলো। তারপর পাশের একটা ঘরে গিয়ে ঢুকলো। সেখানে দামি পালঙ্কের উপর ঘুমাচ্ছেন একজন ভদ্রলোক আর একজন ভদ্রমহিলা। ঘরের ভেতরটা অন্ধকার। যুবকটি এই অন্ধকারের মধ্যেই কি যেন একটা খুঁজতে লাগলো। অনেকক্ষণ ধরে খোঁজার পরে সে কিছু একটা হাতের মুঠো নিয়ে বাইরে বেরিয়ে এলো। তারপর সোজা চলে গেল বাড়ির বাইরে। তারপর ঘোড়ার গাড়িটা চড়ে সে গিয়ে পৌঁছলো অন্য একটা বাড়িতে। সেই বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। তারপর নিজের পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট মতন জিনিস বের করে সে ঘরের ভিতরে থাকা একটা লোহার সিন্দুকের উপর সেই টর্চের আলো ফেলল। তারপর অন্য পকেট থেকে বের করে আনলো একটা চাবির গোছা। সেই চাবি দিয়ে সে সিন্দুকের ডালাটা খুলে ফেলল। সিন্দুকের ভেতরে রয়েছে প্রচুর টাকা। সেটা দেখে যুবকটির মুখটা উজ্জ্বল হয়ে উঠল, আর তার ঠোঁটের কোণায় ফুটে উঠল একটা বাঁকা হাসি। সেই টাকা থেকে কিছু টাকা তুলে নিয়ে পকেটে পুরল। তারপরে আবার সিন্দুকটা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর সে বাড়িতে আগের মতোই তালা দিয়ে সে ঘোড়ার গাড়ি করে আবার সে নিজের ওই বাড়িতে ফিরে এলো। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। অনুভব করলাম আমার গলাটা শুকিয়ে গেছে। আমার মাথার কাছে হ্যারিকেনটা টিনটিন করে চলছে। আমি তার আলোটা একটু বাড়িয়ে নিয়ে জল খাওয়ার জন্য বিছানা থেকে নেমে পড়লাম। জল খেতে গিয়ে দেখলাম কুচোর জল শেষ। জল আনতে হলে আমাকে রান্নাঘরে যেতে হবে। আমি দরজা খুলে বাইরে বের হলাম। যেই না রান্নাঘরের দরজা থেকে পা বাড়িয়েছি, অমনি পেছন থেকে শুনতে পেলাম একটা পরিচিত কণ্ঠস্বর। অয়ন, ওদিকে কোথায় যাচ্ছ? আমার সঙ্গে চলো। চমকে পিছনে ফিরে তাকালাম। আমার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে সেই কালো অবয়বটা। তার চোখের দিকে চোখ পড়তেই আমার মাথাটা যেন ঝিমঝিম করে উঠল। তারপর ঠিক কি ঘটেছিল আমার সাথে আর কিছুই মনে নেই। যখন চোখ মেললাম আমি দেখি আমি বিছানায় শুয়ে রয়েছি। আমার চারপাশে দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু মানুষজন। তারা এক দৃষ্টে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। সকলের চোখে মুখে উদ্বিগ্নতার ছাপ স্পষ্ট। তাদের মধ্যে কয়েকজনকে আমি চিনি, আবার কয়েকজনকে আমার অচেনা লাগলো। আমাকে চোখ মেলে তাকাতে দেখে সুদীপ উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, কি রে অয়ন, কি হয়েছিল তোর গতকাল রাতে? সুদীপের প্রশ্নে আমার আগের দিনের রাতের কথাটা মনে পড়ে গেল। বললাম, সেই অবয়বটা। এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই পরস্পরের মুখ চাওয়াচাবি করতে লাগলো। তবে সুদীপ একটু রেগে গিয়েই বলল, আবার আবার তোর সেই অবয়ব? সত্যি তোকে নিয়ে আর পারা গেল না রে অয়ন। সারাদিন খালি উদ্ভট চিন্তা ভাবনা করবি আর রাতে শুয়ে ওসব স্বপ্ন দেখবি। নারী সুদীপ, স্বপ্ন নয়, আমি সত্যি তাকে দেখেছি। গতকাল রাতে আমি যখন জল আনার জন্য রান্নাঘরে যাচ্ছিলাম, তখন সে আমার কাছে এসেছিল। কিন্তু তারপর যে আমার কি হলো আর কিছু মনে নেই, এখন মনেও পড়ছে না। পরে সুদীপের কাছ থেকে জেনেছিলাম আমি নাকি গ্রামের শেষ প্রান্তে খোলা মাঠে অজ্ঞান হয়ে পড়েছিলাম। ভোরবেলা ওদিক থেকে দুজন গ্রামবাসী আসার সময় আমাকে দেখতে পেয়ে গ্রামে এসে খবর দেয়। তখন সুদীপ আরও কয়েকজন গ্রামবাসী সেখানে গিয়ে আমাকে উদ্ধার করে এই বাড়িতে নিয়ে আসে। সুদীপের দাদু বললেন, দেখো অয়ন দাদু ভাই, কিছু মনে করো না, তোমাকে একটা কথা বলি। তুমি বরং আজ সকালের গাড়িতেই বাড়ি ফিরে যাও। না হলে তোমার যদি এখানে কিছু হয়ে যায়, তাহলে তোমার বাবা মাকে আমি কি জবাব দেব বলো তো? হ্যাঁ রে অয়ন, দাদু ঠিকই বলেছে। মা রান্না বসিয়ে দিয়েছে, তুই বরং তাড়াতাড়ি খেয়ে দে, বেরিয়ে পড়। আমি না হয় তোকে ট্রেনে তুলে দিয়ে আসবো। আমারও মনে হলো এই মুহূর্তে ওদের প্রস্তাবটাই মেনে নেওয়াই উচিত। এসেছিলাম কয়েকদিন শহরের জনকোলাহল থেকে বাইরে একটু প্রকৃতিটাকে অনুভব করতে, কিন্তু সে আর হলো কই। যাই হোক, সবাই যখন বলছে তখন আমার ফিরে যাওয়াটাই ভালো। তাড়াতাড়ি স্নান করে নিয়ে তৈরি হয়ে নিলাম। কাকিমা আমাকে ভাত বেড়ে দিল। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি বেরোতে যাব এমন সময় প্রচণ্ড পেটের যন্ত্রণা শুরু হলো আমার। অবশ্য সেই দিন আমার আর বাড়ি ফেরা হলো না।
কিছুক্ষণ পর আবার যন্ত্রণা কমে গিয়েছিল বটে, কিন্তু কেউ আর আমাকে সেই সময় বেরোতে দিল না। বাকি দিনটুকু আমার শুয়ে বসেই কেটে গেল। সেদিন রাতে একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম, তবে বারবার মনের মধ্যে একটা চিন্তা জেগে উঠছিল। আজ রাতেও কি আবার সেই অবয়বটাকে দেখতে পাবো? সে কি আবার আমার নাম ধরে ডাকবে? আমার চিন্তায় ছেদ পড়ল সুদীপের ডাকে। কি রে অয়ন, কি এত ভাবছিস বলতো? ও বুঝেছি, তোর সেই অবয়বের কথা, তাই না? ওর এই প্রশ্নের কি উত্তর আমি দেব বুঝে উঠতে পারছিলাম না। সুদীপ বলল, শোন অয়ন, তোকে একটা কথা বলি। আজ রাতে যদি সেই অবয়বটা তোর কাছে আবার আসে, তাহলে তুই সঙ্গে সঙ্গে আমাকে ডাকবি। আমি ওকে বারণ করে দেব যাতে তোর কাছে আর কোনোদিনও না আসে। এই বলে একটু হেসে নিয়ে সুদীপ পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। কিন্তু আমার চোখে ঘুম নেই। মন বলছিল সে আজ রাতে আবার আসবে, আর আমার সেই ভাবনা সত্যিও হয়েছিল। রাত্রি তখন আন্দাজ 1টা হবে। হঠাৎ আমার গায়ে একটা ঠান্ডা বাতাস এসে লাগলো। আমি তাকিয়ে দেখলাম পশ্চিমের জানলাটা খোলা। আমার একটু অবাক লাগলো। এই জানলাটা তো আমরা শোবার আগে বন্ধ করে দিয়েছিলাম। সুদীপ বলেছিল এই জানলাটা নাকি যত নষ্টের কারণ। এই জানলাটা দিয়েই তো আমি সেই কাল রাতে অবয়বটাকে দেখতে পাই। তাই ও জানলাটা ভালো করে বন্ধ করে দিয়েছিল। তাহলে এখন আবার সেটা খুললো কে? সুদীপ তো ওঠেনি, আর তাছাড়া আমি তো এখানে জেগেই রয়েছি। ও উঠলে নিশ্চয়ই আমি টের পেতাম। একটা অজানা আশঙ্কায় আমার মনটা চঞ্চল হয়ে উঠল। একবার ভাবলাম উঠে গিয়ে জানলাটা বন্ধ করে আসি, কিন্তু পরক্ষণে মনে হলো যদি বাইরে সে অবয়বটা এখন আবার দাঁড়িয়ে থাকে, সে যদি আবার আমাকে এই ঘর থেকে বের করে নিয়ে যায়। এই ভেবে আমি আর উঠলাম না। চুপ করে গুটিসুটি মেরে বিছানায় শুয়ে রইলাম। হঠাৎই বাইরে প্রচণ্ড ঝড় শুরু হলো, কিন্তু এতক্ষণ তো সবকিছু ঠিকঠাকই ছিল। তাহলে হঠাৎ এরকম ঝড় উঠলো কিভাবে? ঝড়ের দাপটে জানলার কাঠের পাল্লাগুলো ঠাস ঠাস শব্দ করে খোলা আর বন্ধ হচ্ছে। আর তখনই শুনতে পেলাম আবার সেই কণ্ঠ, অয়ন, অয়ন, উঠে পড়ো, আমি এসে গেছি। আমাদের যে অনেক দূর যেতে হবে। তুমি এখনো শুয়ে আছো? তাড়াতাড়ি ওঠো। আমি দৌড়ু দৌড়ু বুকে জানলার দিকে তাকালাম। দেখলাম জানলার বাইরে সে অবয়বটা দাঁড়িয়ে রয়েছে। তার চোখ দুটো আগের মতোই চলছে। সুদীপের দিকে তাকিয়ে দেখলাম ও ঘুমাচ্ছে। হঠাৎ আমার মনে পড়ল ও আমাকে বলেছিল যদি এই অবয়বটা আবার আসে তাহলে ওকে ডাকতে। আমি ওকে ডাকতে গেলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। এবার আমি ওকে জোরে জোরে ধাক্কা দিতে লাগলাম, কিন্তু আশ্চর্য, তাতেও সুদীপের ঘুম কিন্তু ভাঙল না। ওদিকে জানলার বাইরে সেই অবয়বটা আমাকে তখনও ডেকে চলেছে। হঠাৎ কোথা থেকে যে আমার মধ্যে সাহসের সঞ্চার হলো আমি কিছুই বুঝতে পারলাম না। আমি বিছানা থেকে নেমে এগিয়ে গেলাম জানলার দিকে। তারপর জিজ্ঞেস করলাম, কে তুমি? কেন এভাবে আমাকে রোজ রাতে বিরক্ত করছো? তোমার সঙ্গে যে আমার অনেক কথা আছে, যতক্ষণ না সেগুলো তোমায় বলতে পারছি ততক্ষণ যে আমি শান্তি পাচ্ছি না। কিন্তু আমার সাথে তোমার এমন কি কথা থাকতে পারে? আর সব থেকে বড় কথা হলো, তুমি কে? তুমি আমাকে চেনো অয়ন, শুধু চেনোই না বরং খুব ভালো করে চেনো। একটিবার দরজা খুলে বাইরে এসো, তোমাকে সেই কথাগুলো বলে আমি চলে যাব। আর কোনোদিনও আসবো না, এই কথা দিলাম আমি তোমাকে। আমি এবার দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। কালো অবয়বটা আমার সামনে এসে দাঁড়ালো। বললাম, এবার বলো, কি এমন কথা তুমি আমাকে জানাতে চাও? এখানে নয় অয়ন, ওদিকটায় চলো। এমন ঝড়ের মধ্যে কোথায় যাব? ঝড় কি শুধু বাইরে উঠছে অয়ন? ঝড় আমার মনের মধ্যে সেই কবে থেকে চলছে।
তবে আজ সেই ঝড় থেমে যাবে চিরদিনের মতো। এসব কি বলছো তুমি? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। পারবে অয়ন, সব বুঝতে পারবে। শুধু দয়া করে একটিবার ওই দিকটায় চলো। আমি অবয়বটার পেছন পেছন এগোতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে আমরা একটা ফাঁকা জায়গায় এসে উপস্থিত হলাম। সেখানে এসেই অবয়বটা থেমে গেল। আমি বললাম, এবার তো বলো, কি বলতে চাও তুমি? আমার প্রশ্নে অবয়বটা বেশ কিছুক্ষণ চুপ করে রইল। আমি আবার জিজ্ঞেস করলাম, কি হলো বলো? এবার সেই অবয়বটা প্রচণ্ড ক্রোধে ফুঁসতে থাকলো। আমার সারা শরীর ভয় ঠান্ডা হয়ে গেল। পা দুটো ধরধর করে কাঁপতে লাগলো। অবয়বটা একটা পৈশাচিক স্বরে বলল, আমার সাথে তুমি কেন এমনটা করলে বিজয়? এবার ভয়ের থেকেও আমি বেশি অবাক হলাম। বললাম, বিজয়? কে বিজয়? এই নামে তো আমি কাউকে চিনি না। আমার নাম তো অয়ন। না, তুমি অয়ন নও, তুমি বিজয়। এসব কি বলছো তুমি? আমার নাম অয়ন চ্যাটার্জি, আমি কলকাতায় থাকি। সে তো তুমি এই জন্মে অয়ন, কিন্তু আজ থেকে প্রায় বছর 60-70 আগে তুমি ছিলে বিজয়, জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরীর একমাত্র পুত্র বিজয় নারায়ণ চৌধুরী। এই কথা শুনে আমার মাথার ভিতর সবকিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। অবয়বটা আবার বলল, কলকাতায় একই হোস্টেলে তুমি আমার সঙ্গে থাকতে। আমার বাবা মা কেউ ছিল না বলে তুমি দয়া করে আমাকে তোমাদের বাড়িতে থাকতে দিয়েছিলে। তোমার বাবা বিশ্বাস করে আমাকে তোমার জমিদারির কোষাধ্যক্ষের কাজে নিযুক্ত করেছিলেন, কিন্তু তুমি। এইটুকু বলে অবয়বটা থামল। ওর বলা কথাগুলোর সঙ্গে আমি যেন সুদীপের দাদুর বলা গল্পের একটা মিল পাচ্ছিলাম। কিন্তু কেন এমন করলে তুমি বিজয় আমার সঙ্গে? আমি তো তোমাকে আমার ভাইয়ের মতো স্নেহ করতাম। কি করে আমার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করতে পারলে তুমি? হ্যাঁ, কি করেছি আমি? আমার তো কিছুই মনে পড়ছে না। মনে করার চেষ্টা করো বিজয়, মনে করার চেষ্টা করো। সেদিন তুমি সিন্দুক থেকে টাকা চুরি করেছিলে কারণ বাজারে তোমার বেশ কিছু ধার হয়ে গিয়েছিল, আর সে কথা তুমি তোমার বাবাকেও বলতে পারছিলে না। তাই বাবার ঘর থেকে চাবি চুরি করে তুমি তোমার বাবার সিন্দুক থেকে প্রচুর টাকা চুরি করেছিলে, আর সেই দোষ এসে পড়েছিল আমার উপর, কারণ আমি ছিলাম তোমার বাবার কোষাধ্যক্ষ। তোমার কারণে সেদিন আমাকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে হয়েছিল। সেদিন আমি তোমার বাবার হাতে পায়ে ধরে কত কেঁদেছিলাম, বলেছিলাম, জমিদার মশাই, আমি ও কাজ করিনি, আমি চোর নই। তুমি সেদিন পাশে দাঁড়িয়ে সবটা দেখেছিলে, কিন্তু একটি বারের জন্য এগিয়ে এসে বলনি যে ওই কাজ আমি করিনি, আমি করতে পারি না। সেদিন যদি সাহস করে এতটুকু কথা বলতে পারতে, তাহলে আমাকে এভাবে মরতে হতো না বিজয়। এবার আমার মনে পড়ে গেল সেই রাতে দেখা সেই স্বপ্নটার কথা। তাহলে কি যে স্বপ্নটা আমি দেখছিলাম সেটা সত্যি? যাকে দেখেছিলাম সে লোকটা আসলে আমি? তুমি কে? চিনতে পারছো না আমায়? তবে এই দেখো। অবয়বটার কথা শেষ হওয়ার আগেই আকাশের বুক চিরে একটা বিদ্যুতের রেখা চলে গেল, আর সেই আলোয় আমি দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে একজন আমারই বয়সী ছেলে। তবে তার মুখটা বড় বিকৃত, গলাটা যেন একদিকে হেলে গিয়েছে। সেই গলার দড়ির মোটা দাগ, মনে হচ্ছে সে যেন গলার দড়ি দিয়ে ঝুলেছিল। ঠোঁটের কোণ থেকে রক্ত গড়িয়ে পড়ছে, সেটা শুকিয়ে গেছে। জিভটা মুখের ভেতর থেকে অনেকটা বাইরে বেরিয়ে এসে ঝুলছে, আর চোখ দুটো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার মুখ থেকে আপনা আপনি একটা শব্দ বেরিয়ে এলো, ভুবন। হ্যাঁ, আমি ভুবন। চিনতে পেরেছো তাহলে? এবার চলো আমার সঙ্গে। কোথায় কোথায় যাব? একদিন তুমি আমাকে তোমার বাড়িতে থাকতে দিয়েছিলে,
আজ তুমি আমার সঙ্গে থাকবে আমার জগতে। না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, আমি তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। চলে যাব আমি? না না বিজয়, আমি আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাবই। আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। চলো চলো আমার সঙ্গে চলো। এই বলে সেই কালো অবয়বটা তার দুটো হাত আমার দিকে বাড়িয়ে দিল। আমি বুঝতে পারলাম আজ রাতই আমার জীবনের শেষ রাত হতে চলেছে। ভয়ে দু চোখ বন্ধ করে নিলাম আমি। আর সেই মুহূর্তেই আমার কানে এলো একটা মন্ত্র পড়ার শব্দ। হঠাৎ অবয়বটা একটা প্রচণ্ড আর্তনাদ করে উঠল, তারপর ধীরে ধীরে যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমি জ্ঞান হারিয়ে মাটিতে প্রায় পড়েই যাচ্ছিলাম। হঠাৎ কেউ যেন এসে আমাকে দুহাত দিয়ে চাপটে ধরল। দেখলাম সুদীপ। আমি সুদীপকে কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু সুদীপ আমাকে বাধা দিয়ে বলল, এখন তোকে কিছু বলতে হবে না অয়ন, আমি সবটাই দেখেছি। চল এখন তাড়াতাড়ি বাড়ি চল। আর যদি আমি এখানে ঠিক সময় এসে না পৌঁছাতাম তাহলে তোর যে কী অবস্থা হতো সে কথা ভাবলেও আমার সারা গায়ে কাঁটা দিচ্ছে। তোর কথা এতদিন ধরে অবিশ্বাস করে বড্ড ভুল করে ফেলেছি রে অয়ন। পারলে পারলে আমায় ক্ষমা করিস বন্ধু। তুই কি বলছিস রে সুদীপ? তুই যে আজ আমাকে নতুন জীবন দান করলি, তোর এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আর করতেও হবে না, এখন বাড়ি গিয়ে আমাকে উদ্ধার করো। হ্যাঁ রে, চল। শুনছিলেন লেখিকা মিলি ঘোষের কলমে একটি বিশেষ স্বাধীন করা ভয়ের গল্প, নরেন দাদুর গল্প। আজকে গল্প পাঠ এবং গল্পের সূত্রধার ছিলাম আমি, দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল অতনু, অভিক, বর্ণালী, পূজা, শান এবং শুভঙ্কর। আজকে গল্পের সাউন্ডে ছিল শুভ, পোস্টার ডিজাইনে ছিল চিত্রায়ক, শব্দ সংযোজনে ছিল সুদেশনা। আপনারা আমাদের গল্পগুলো যারা শুনছেন, আপনারা কোথা থেকে আমাদের গল্পগুলোকে শুনছেন এবং আমাদের এই গল্পটাকে আপনি 10-এর মধ্যে কত র‍্যাংক করবেন সেটা আমাদের ইউটিউব কমেন্টে একটু জানাতে ভুলবেন না। আপনারা সবাই জানেন এখন বর্তমানে আমাদের ইউটিউবের মানে রিচটা আগের থেকে অনেকটা কমে গেছে। তো আপনারা যদি একটু সহযোগিতা করেন, একটু গল্পগুলোতে কমেন্ট করেন, একটু লাইক করে দেন, ভিডিওটাকে শেয়ার করেন এবং হাইপ সেকশনটা আছে না, ওখানে কি আপনি যদি একটু হাইপ করে দেন তাহলে আমাদের ভিডিওগুলো একটু এঙ্গেজমেন্ট পাবে এবং আরো অনেক মানুষের কাছে যাবে। জুন মাস থেকে চেষ্টা করছি যাতে আবার নতুন গল্পগুলো, আগের স্বাদের গল্পগুলোকে আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো আগের যে আমাদের এপিসোডটা এসেছিল নারায়ণগড়ের ভুতুরে ডাক বাংলো, সেটার কমেন্ট সেকশনটা একটু যদি আমরা পড়ে নিই। সেখানে অনেকে আপনারা কমেন্ট করেছেন, যার মধ্যে বলছে নির্মল চাঁদ সরকার বলছে গল্পটা খুব ভালো। মধুরী দাস বলছে গল্পটা খুব ভালো লাগলো দাদা, এক কথায় অসাধারণ হয়েছে আজকের গল্পটা। কৌশিক মজুমদার লিখছে জেনুইনলি ফ্যান্টাস্টিক। তারপর মহুয়া লিখছে দাদা আপনার ভয়েসটা দারুণ, এখন কেমন যেন একটা নেশা হয়ে গেছে আপনার গল্প শোনার পর। থ্যাংক ইউ। ইমন তালুকদার লিখছে ধন্যবাদ ভাই, আপনার গল্প শুনছি একা বাংলাদেশ থেকে, আপনার ছোট ভাই। ধন্যবাদ ইমন গল্প শোনার জন্য। এরকমই আপনারা আরো অনেক কমেন্ট করুন, আপনারা অনেক ভালোবাসা দিন, এইটুকুই চাই। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন আপনাদের এই বঙ্গকথা ইউটিউব চ্যানেলের সাথে।